একদম সোজা সাপটা শুরু করা যাক। আজ আমরা ইসোপের একটা দারুণ ক্লাসিক গল্প নিয়ে আলোচনা করব, নেকড়ে এবং রোগা কুকুর। এটা কিন্তু স্রেফ বাচ্চাদের ঘুম পাড়ানোর গল্প নয়, বরং এটা হলো একটা ক্ষুধার্ত নেকড়ে আর অসম্ভব ধূর্ত একটা কুকুরের চরম স্নায়ুযুদ্ধের একদম পারফেক্ট একটা বিশ্লেষণ। চলুন সরাসরি এই গল্পটার গভীরে ঢুকে পড়ি আর দেখি কিভাবে এত পুরনো একটা উপকথা আজও আমাদের টিকে থাকার লড়াই আর বুদ্ধিমত্তার সেরা উদাহরণ হয়ে আছে। তো মূল গল্পে যাওয়ার আগে একটা বড় প্রশ্ন কিন্তু মাথায় আসেই, মস্তিষ্ক নাকি স্রেফ গায়ের জোর? টিকে থাকার জন্য আসলে কোনটা বেশি কাজে লাগে? আজকের এই আলোচনাটাকে শুধু একটা রূপকথা হিসেবে না দেখে একটা সত্যিকারের সার্ভাইভাল কেস স্টাডি হিসেবে ভাবা যেতে পারে। যখন বোঝা যাচ্ছে যে গায়ের জোরে জেতার কোনো সম্ভাবনাই নেই, ঠিক সেই মুহূর্তে স্রেফ উপস্থিত বুদ্ধি দিয়ে কিভাবে পুরো পরিস্থিতিটা উল্টে দেওয়া যায়, আজ আমরা সেটাই দেখব। শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, এক ক্ষুধার্ত নেকড়ের গল্প। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই দুই চরিত্রের শারীরিক অবস্থার আকাশ পাতাল তফাত। একদিকে আছে একটা মরিয়া প্রচণ্ড ক্ষুধার্ত নেকড়ে। সত্যি বলতে সাধারণ অবস্থায় এমন একটা নেকড়ে এত সামান্য খাবার দেখা হয়তো নাকি ছিটকাত। আর অন্যদিকে ঠিক তার সামনে এসে পড়েছে একদম হাড়গিলে রোগা পটকা একটা কুকুর। নেকড়েটার যদি ওই দিন প্রচণ্ড রকম খিদে না পেত, তাহলে হয়তো সে এই কুকুরটার দিকে ফিরেও তাকাত না। কিন্তু ওই যে কথায় আছে না, ক্ষুধার জ্বালা বড় জ্বালা, চরম খিদে আসলে সব হিসাব নিকাশ পাল্টে দেয়। এরপর পরিস্থিতি কিন্তু বেশ থমথমে হতে শুরু করে। নেকড়েটা একদম পা টিপে টিপে খুব ধীরে তার শিকারের দিকে এগোতে থাকে। এই যে এত ধীর আর ঠান্ডা মাথার একটা অ্যাপ্রোচ, এটা কুকুরটার মনে রীতিমতো একটা আতঙ্কের সৃষ্টি করে। প্রাণ বাঁচানোর তাগিদে স্বাভাবিকভাবেই কুকুরটা ভয়ে ভয়ে পেছনের দিকে সরতে থাকে। একবার দৃশ্যটা কল্পনা করা যাক, শিকারীর ওই ধীর গতিতে এগিয়ে আসা আর শিকারের ক্রমশ পিছিয়ে যাওয়া, সব মিলিয়ে কি ভয়ঙ্কর একটা মানসিক চাপ। যে কোনো প্রাণীর জন্য এটা রীতিমতো বুক কাঁপানো একটা মুহূর্ত। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, ধূর্ত কুকুরের টিকে থাকার অসাধারণ কৌশল। কুকুরটার এই প্রথম দরকষাকষির কৌশলটা একবার খেয়াল করলেই বোঝা যায় সে কতটা বুদ্ধিমান, একেবারে জিনিয়াস। এখানে শিকার সরাসরি শিকারীর সাথেই একমত হয়ে যাচ্ছে। সে পরিষ্কার স্বীকার করে নিচ্ছে যে, মহারাজ, এই মুহূর্তে আমি একটা জঘন্য খাবার আর আমাকে খেয়ে আপনার কোনোই তৃপ্তি হবে না। নিজের এই চরম দুর্বলতা আর হাড়গিলে চেহারাটাকেই সে ঢাল হিসেবে ব্যবহার করছে। ভাবা যায়, মৃত্যুর ঠিক আগের ওই চরম আতঙ্কের মুহূর্তেও তার মাথা একদম কম্পিউটারের মতো কাজ করছিল। বাঁচার জন্য সে চোখের পলক একটা মাস্টার প্ল্যান চোখে ফেলে। শুধু নিজের দুর্বলতার কথা বলেই কিন্তু সে থামেনি, সে রীতিমতো একটা কাল্পনিক সময়রেখা তৈরি করে ফেলে। সে নেকড়েকে একদম কনফিডেন্সের সাথে জানায় যে আর কদিন পরেই তার মনিবের একমাত্র মেয়ের বিয়ের বড় সড় ভোজ হবে, আর সেই রাজকীয় ভোজের উচ্ছিষ্ট খেয়ে সে খুব তাড়াতাড়ি বেশ নাদুসনুদুস আর মোটাসোটা হয়ে উঠবে। ঠিক তখনই তাকে খাওয়ার আসল মজাটা পাওয়া যাবে। শিকারীর লোভটাকে পুঁজি করে কুকুরটা কত চমৎকারভাবে একটা লোভনীয় ভবিষ্যতের ছবি এঁকে দিল, ব্যাপারটা সত্যিই অবাক করার মতো। আর এখান থেকেই শুরু আমাদের তৃতীয় পর্ব, লোভের ফাঁদে নেকড়ে। লোভের এই যে সংজ্ঞা, এটা আসলে নেকড়েটার একদম মূল দুর্বলতাটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। হাতের সামনেই একেবারে নিশ্চিত একটা খাবার আছে যেটা তার বর্তমানের প্রচণ্ড খিদেটা মেটাতে পারত, কিন্তু সে কি করল? সে ওই বাস্তবতাটাকে পুরোপুরি ইগনোর করল। স্রেফ একটা কাল্পনিক ভবিষ্যতে মোটাসোটালো বা কুকুরের ছবি তার চোখের সামনে এমনভাবে ভাসতে শুরু করল যে সে তার কমন সেন্সটাই হারিয়ে ফেলল। সাধারণ সার্ভাইভাল ইনস্টিংক্ট কিভাবে মুহূর্তের মধ্যে একটু বেশি পাওয়ার লোভে অন্ধ হয়ে যায়, এটা সম্ভবত তার সবচেয়ে বড় আর ভয়ঙ্কর উদাহরণ। এরপর যা ঘটল সেটা যেমন অদ্ভুত তেমনি হাস্যকর। নেকড়েটা তার বর্তমানের ওই তীব্র যন্ত্রণাদায়ক খিদেটাকেই চেপে রাখার সিদ্ধান্ত নিল। সে তার কোমরের বেল্টটা কষে বাঁধল যাতে পেটের ক্ষুধাটা একটু হলেও কম বোঝা যায়। একবার ভাবলে অবাক হতে হয়, হাতের মুঠোয় থাকা নিশ্চিত একটা খাবার ফেলে দিয়ে সে ওই রুগ্ন কুকুরটাকে ছেড়ে দিল আর ভবিষ্যতে ওই কাল্পনিক রাজকীয় ভোজের আশায় ফিরে আসার প্রমিস করে সেখান থেকে সোজা হাঁটা ধরল। আচ্ছা, এরপর বেশ কয়েকটা দিন কিন্তু পার হয়ে গেছে, আর ওই নেকড়েটা তার সেই বহুল প্রতীক্ষিত ভোজের আশায় রীতিমতো দিন গুনছে। চলে এলাম আমাদের একদম শেষ পর্বে। শেষ হাসিটা আসলে কে হাসল? তো দিনক্ষণ তো পার হল, আর নেকড়েটাও তার পাওনা গণ্ডা বুঝে নিতে ঠিকই ফিরে এসেছে। সে কুকুরটাকে তার মনিবের বাড়ির সুরক্ষিত উঠোনে দেখতে পায়। এবার নেকড়েটা দারুণ আত্মবিশ্বাসী। সে কুকুরটাকে গেটের বাইরে এসে তার খাবার হওয়ার জন্য হাঁক দেয়। কিন্তু কুকুরটার উত্তরটা এবার একটু খেয়াল করা যাক। সে মুচকি হেসে একদম শান্ত গলায় জবাব দেয়, মহাশয়, আপনি আমাকে খেয়ে ফেললে আমি সত্যিই খুব খুশি হব। শুধু দ্বাররক্ষীর দরজাটা খুলে দিলেই হলো।
গ্রামের ওই প্রথম সাক্ষাতের ভয়ঙ্কর দৃশ্য আর বর্তমানের এই পরিস্থিতির মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে একদম 180 ডিগ্রি ঘুরে গেছে, এই একটা কথাতেই কিন্তু তা একদম পরিষ্কার। আর ঠিক এখানেই লুকিয়ে আছে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। কুকুরটা যে দ্বাররক্ষী বা গেটকিপারের কথা বলছিল, সে আসলে কোনো সাধারণ মানুষ বা দারোয়ান নয়, সে হলো দৈত্যের মতো বিশাল সাইজের অসম্ভব হিংস্র একটা শিকারী কুকুর। আর নেকড়েটা তার নিজের অতীত অভিজ্ঞতা থেকেই খুব ভালো করে জানত যে এই বিশাল সাইজের কুকুরগুলো নেকড়েদের প্রতি ঠিক কতটা নির্দয় হতে পারে। ধূর্ত কুকুরের পাতায় ফাটটা যে কতটা নিখুঁত ছিল, সেটা এবার একদম দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। দ্বাররক্ষীর আসল পরিচয় বুঝতে পারার সাথে সাথেই নেকড়ের ওই রাজকীয় ভোজের স্বপ্ন একেবারে হাওয়ায় মিলিয়ে গেল। সে পরিস্থিতি বুঝতে পেরে 1 সেকেন্ডও আর দেরি করল না। নিজের জানটা বাঁচাতে সে সেখান থেকে যত দ্রুত সম্ভব একেবারে রুদ্ধশ্বাসে দৌড়ে পালালো। আর শেষ পর্যন্ত কি হলো? তার কপালে বর্তমানের ওই সামান্য খাবার বা ভবিষ্যতের রাজকীয় ভোজ কোনোটাই আর জুটল না, পুরোটাই লস। পুরো ঘটনাটা বিশ্লেষণ করার পরই গভীর প্রশ্নটাই কিন্তু বারবার আমাদের সামনে এসে দাঁড়ায়। কেবল পেশি শক্তি আর গায়ের জোরে কি সব, নাকি অসীম ধৈর্য আর তীক্ষ্ণ উপস্থিত বুদ্ধি যে কোনো পাশবিক শক্তিকে এক নিমিষেই হারিয়ে দিতে পারে? ঈসপের এই দারুণ উপকথাটা আমাদের সেই চিরন্তন সত্যটাই আবার মনে করিয়ে দেয়। লাগামহীন লোভ কিভাবে একজন চরম শক্তিশালীকেও একেবারে অন্ধ আর অসহায় করে তুলতে পারে, এটাই বোধহয় এখান থেকে নেওয়ার সবচেয়ে বড় শিক্ষা। এই বিষয়টা নিয়ে চিন্তা করার অবকাশ কিন্তু থেকেই যায়।